অবশেষে আপনাদের সামনে হাজির হয়েছি একটি জঙ্গলি সিনেমার গল্প নিয়ে। কারণ সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে চলছে, তাই যদি গল্প ভালো লাগে অবশ্যই হলে গিয়ে দেখে আসবেন। এই 10 থেকে 15 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ সিনেমার আবেগ আর অনুভূতি তুলে ধরা সম্ভব নয়। তারপরেও যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমরা চেষ্টা করব জঙ্গলি সিনেমার সম্পূর্ণ কাহিনী সংক্ষেপে উপস্থাপন করতে। চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় এক হাসপাতালে। এক মা যন্ত্রণার মধ্য দিয়ে জন্ম দেন একটি শিশুর। শিশু জন্মের পর মা খবর দেন শিশুর বাবাকে, কিন্তু বাবা শিশুটিকে স্বীকার করতে অস্বীকার করে। সে রাগ করে বলে, আমি তো আগেই বলেছিলাম গর্ভপাত করাতে, তা না করে তুমি বাচ্চা জন্ম দিলে কেন? আমি এই সন্তানের কোনো দায় নিতে পারবো না। এখান থেকেই বোঝা যায় শিশুটির জন্ম হয়েছিল কোনো অবৈধ সম্পর্কের ফলস্বরূপ। যা হোক, যেহেতু বাবার কাছ থেকে কোনো সহায়তা পাওয়ার আশা নেই, বাচ্চার মা বাধ্য হয় শিশুটিকে একটি ডাস্টবিনের পাশে ফেলে পালাতে। এমন সময় এক ডাক্তার সেখানে উপস্থিত হন এবং ঘটনাটি প্রত্যক্ষ করেন। ডাক্তার যেহেতু নিজেও একজন চিকিৎসক, তাই শিশুটির ডেলিভারি তিনিই করিয়েছিলেন। তিনি অবাক হয়ে প্রশ্ন করেন, বাচ্চা কোথায়? কিন্তু মা কোনো উত্তর দেওয়ার আগেই কাছাকাছি থেকে ভেসে আসে এক নবজাতকের কান্নার আওয়াজ। ডাক্তার এগিয়ে গিয়ে দেখেন শিশুটি পড়ে আছে ময়লার স্তূপের মধ্যে। তিনি তৎক্ষণাৎ শিশুটিকে তুলে কোলে নেন। এরপর সেই ডাক্তার একজন শিশুর গল্প বলতে শুরু করেন শিশুটির মাকে। তবে মূল গল্পে প্রবেশের আগে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় জনির সঙ্গে। জনি হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, আর যে শিশুর গল্প শোনানো হবে তাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে জঙ্গলি সিনেমার কাহিনী। এরপর দেখা যায় জনি এক বিশ্ববিদ্যালয়ে গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছে। তার গার্লফ্রেন্ড নূপুরকে উত্ত্যক্ত করার জন্য কিছু গুন্ডা আসে। জনি সাহসের সঙ্গে তাদের মারধর করে। ঠিক তখনই জনির বাবা এসে তাকে থামান। জনির বাবা ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। ঘটনার পর বাসায় ফিরে জনির কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তার বাবা তাকে শাসন করেন। তিনি দুঃখ ভরা কণ্ঠে বলেন, তোর জন্যই আজ তোর মা নেই। জনি তখন বাবাকে জবাব দেয়, আমার মা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই মৃত্যুর জন্য সারা জীবন আমাকেই দোষ দাও। ছোটবেলায় আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম, তাও হতে দাওনি। তুমি কখনো আমাকে ভালোবাসোনি। তোমার মতো বাবা যেন আর কারো জীবনে না আসে। এরপর পরের দিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে জনি তার গার্লফ্রেন্ড নূপুরকে এসব কষ্টের কথা খুলে বলে। নূপুর মন দিয়ে শোনে আর সান্ত্বনা দেয় জনিকে। জনি তখন নূপুরকে তার বাসায় পৌঁছে দেয় এবং নিজেও নিজের বাড়িতে ফিরে আসে। বাসায় ফিরে জনি বারবার নূপুরকে ফোন করতে থাকে, কিন্তু নূপুরের কোনো সাড়া মেলে না। এমন সময় জনি জানতে পারে নূপুরের অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে। আবেগে ভেঙে পড়ে জনি। সে ছুটে যায় নূপুরের বিয়ের বাড়িতে। এরপর নূপুরের সঙ্গে জনির একটি উত্তেজনাপূর্ণ দৃশ্য তৈরি হয়। জনি আবেগে ভেসে গিয়ে নূপুরকে জোর করে নিয়ে যেতে চেষ্টা করে। নূপুর রাগে জনিকে চড় মেরে বলে ওঠে, আমাদের মাঝে কিছুই ছিল না জনি, আমরা শুধুই বন্ধু ছিলাম। নূপুরের এই কথাগুলো শুনে জনি ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। সে নূপুরকে টেনে নিয়ে যেতে চাইলে একজন সাহস করে জনিকে বাধা দেয়। জনির আগে তাকেও মারধর করে। এরপর পুরো বিয়েবাড়ির লোকজন জনির উপর চড়াও হয়। জনিকে সবাই মিলে মারতে থাকে। এক পর্যায়ে পুলিশ এসে উপস্থিত হয়। বিয়েবাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জনিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানায় গিয়ে জনি অনুরোধ করে যেন তার বাবাকে ফোন করতে দেওয়া হয়। অনেক অনুরোধের পর পুলিশ তাকে ফোন করার অনুমতি দেয়। জনি বাবার নম্বর বলে। নম্বর শুনে পুলিশ চমকে ওঠে, কারণ জনির ফোনে সেই নাম্বার প্রফেসর সাহেব নামে সংরক্ষিত ছিল, একজন সম্মানিত সুনামধন্য শিক্ষকের নাম। পুলিশ অবাক হয়ে যায় জানতে পেরে জনি সেই প্রফেসরের ছেলে। জনি ফোনে তার বাবাকে নূপুরের ঘটনার কথা জানায়, চায় বাবাই যেন তাকে রক্ষা করে। কিন্তু তার বাবা ফোনে নির্মমভাবে জানিয়ে দেয়, আমি জনি নামে কাউকে চিনি না, আর যেন এই নাম্বারে ফোন না করে। এই কথা শুনে জনির মন ভেঙে চুরমার হয়ে যায়। সে গভীর কষ্ট নিয়ে ফিরে আসে নিজের বাড়িতে। মায়ের ছবিটি বুকে চেপে অচেনা এক পথে পা বাড়ায়। মায়ের ছবির দিকে তাকিয়ে দুঃখ ভরে বলে, এইভাবেই একটা মানুষ নষ্ট হয়ে যায়। তখন ডাক্তার উত্তর দেন, নষ্ট হতো যদি তার জীবনে পাখি না আসতো। এরপর দেখানো হয় সেই ছোট মেয়েটি পাখি, যার কথা আমরা গল্পের শুরুতেই শুনেছি। পাখিকে তার বাবা মা কেউই নিজের কাছে রাখতে চায় না। তাদের ঝগড়ার কারণে পাখির বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, কিন্তু আদালতে হাজির হওয়ার সময় ভুলবশত পাখি হারিয়ে যায়। একের পর এক ঘটনাক্রমে পথের ভ্রমণে পাখি এসে পৌঁছে জনির কাছে। তখন দেখা যায় জনি সম্পূর্ণ বদলে গেছে। মুখ ভর্তি দাড়ি, বড় এলোমেলো চুল, একজন ভগ্নপ্রাণ নেশাগ্রস্ত যুবক। একদিন জনি অবাক হয়ে দেখে ছোট পাখিটি তার পাশে দাঁড়িয়ে আছে। সে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার নাম কি? পাখি কিছু না বলে একটা পাখির ছবি আঁকে। এরপর বাবার নাম জানতে চাইলে পাখি বাবার একটি ছবি আঁকে। পাখির এই আচরণ দেখে জনির রাগ আরো বেড়ে যায়। এরপর দেখা যায় জনি যখন পাখিকে বাড়ি থেকে বের করে দেয়। এই দৃশ্যগুলো ছিল বেশ উপভোগ্য। তবে এই মুহূর্তগুলো পুরোপুরি অনুভব করতে হলে আপনাকে সিনেমা হলেই যেতে হবে, কারণ আমাদের এই এক্সপ্লেনেশনে কোনো সিনেমার ক্লিপ ব্যবহার করা হচ্ছে না। পরদিন জনিকে দেখা যায় কাজের উদ্দেশ্যে বেরোতে। সে একটি গ্যারেজে মেকানিকের কাজ করে। রাতে বাসায় ফিরে জনি হঠাৎ বারবার পাখির কণ্ঠস্বর শুনতে পায়। সে মনে করে অতিরিক্ত মদ্যপানের কারণে এসব শ্রুতিভ্রম হচ্ছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার রাখা কলা কেউ খেয়ে ফেলেছে। সে অবাক হয়ে খুঁজতে খুঁজতে ঘরের এক কোণে পাখিকে দেখতে পায়। জনির আগে পাখির কান ধরে আবার তাকে বের করে দেয়। কিছুক্ষণ পর পাখি জনির মোটর সাইকেল ফেলে দেয়। এটা দেখে জনি ভীষণ রেগে গিয়ে পাখির গলা চেপে ধরে, কিন্তু যখন দেখে পাখির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জনি দ্রুত হাত সরিয়ে নেয়। এদিকে বাচ্চা মেয়েটিকে জনির বাড়িতে থাকতে দেখে এলাকার লোকজন ঠাট্টা করতে শুরু করে। তবে জনি মজার ভঙ্গিতে তাদের যোগ্য জবাব দেয়। রাতে জনি বিরিয়ানি খেতে বসে। ঠিক তখন পাখি কাছে এসে বলে, জঙ্গলির মতো খাচ্ছ? জনি মুচকি হাসে।
আসে, হাতে খাবার রেখে হাত ধুতে গেলে পেছনে পড়ে থাকা খাবারগুলো পাখি খেয়ে ফেলে এবং নির্দ্বিধায় জনির বিছানায় শুয়ে পড়ে। জনি সেটা দেখে নিজেই বিছানা ছেড়ে মেঝেতে শুয়ে পড়ে। পরদিন সকালে জনি পাশের বাড়ির সামনে ময়লা ফেলে, ঠিক তখন সেখানে হাজির হয় সেই ডাক্তার যার মাধ্যমে আমাদের জনি আর পাখির গল্প শোনানো হচ্ছে। ডাক্তারের নাম তিথি। ময়লা ফেলা নিয়ে জনি আর তিথির মধ্যে শুরু হয় উত্তপ্ত ঝগড়া। দুজনে তর্কে জায়গা মুখরিত হয়ে ওঠে। পরের দিন পাখি মজার ছেলে জনিকে জংলি বলে ডাকে, জনির অগোছালো চেহারা আর তার মজার আচরণের জন্য। পাখি যখন জনিকে জংলি বলে সম্বোধন করতে শুরু করে তখন থেকে আমরাও জনিকে জংলি বলেই ডাকবো। এরই মধ্যে আসে জংলির মৃত মায়ের জন্মদিন। জংলি নির্বে তার মায়ের জন্মদিন পালন করে। পাশ থেকে পাখি সবকিছু লক্ষ্য করে এবং কৌতূহলী হয়ে অনেক প্রশ্ন করতে থাকে। এই সময় দুজনের মধ্যে গড়ে ওঠে এক আবেগঘন আলাপ। জংলি বলে, আমার বাবা মনে করে আমার জন্যই মা মারা গেছে, কিন্তু আসলে সেটা ছিল অ্যাক্সিডেন্ট। আমি ছোটবেলা থেকেই মায়ের আদর পাইনি। পাখিও নিজের দুঃখের কথা জানায়, আমার বাবা মা দুজনেই আছে, তবুও কেউ আমাকে চায় না। ওরা শুধু ঝগড়া করে আর আমাকে ফেলে রাখে। এরপর পাখি না বুঝেই জংলির মায়ের ছবি পরিষ্কার করতে গেলে ছবিটি পরে ভেঙে যায়। এটা দেখে জংলি প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় পাখিকে অনেক দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসে। এরপর গ্যারেজে গিয়েও রাগ দেখাতে থাকে জংলি, ফলে গ্যারেজের মালিকও তাকে বের করে দেয়। রাতে জংলির দুঃস্বপ্নে দেখা যায় পাখির অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক সেই সময়ে ঝড় বৃষ্টিতে তার সামনে উড়ে আসে এক টুকরো কাগজ। কাগজের উপর আঁকা ছিল পাখির একটি ছবি। ছবিতে দেখা যায় জংলি সুপারম্যানের মতো দাঁড়িয়ে আছে আর তার কাঁধে বসে আছে পাখি। পাখির এই সরল ভালোবাসার ছবি দেখে জংলির চোখে জল এসে যায়। সে আর দেরি না করে ঝড় বৃষ্টির রাতেই পাখিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর অসুস্থ অবস্থায় পড়ে থাকা পাখিকে খুঁজে পায় জংলি। দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার তিথি তাদের দেখে নেন। জংলি বাইরে বসে পাখির সুস্থতার জন্য অপেক্ষা করতে থাকে। ট্রিটমেন্টের পর পাখি যখন চোখ মেলে তাকায়, ডাক্তার তিথির সঙ্গে আলাপচারিতায় জানা যায় পাখি আসলে জংলির মেয়ে নয়। এটা জানার পর তিথি জংলির উপর রাগ প্রকাশ করেন। তিনি কড়া ভাষায় বলেন, পাখির আসল বাবা মাকে খুঁজুন আর এখন থেকে ভেতরে ঢুকবেন না। তবুও জংলি চুপি চুপি পাখির রুমে ঢুকে পড়ে। পাখি তাকে দেখে মৃদু হাসে আর বলে, ডাক্তার ম্যাম বলেছে আমাকে আমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেবে, কিন্তু বাবা মা তো আমাকে চায় না। তুমি কি আমার বাবা হবে? জংলির চোখ ভিজে ওঠে। সে মৃদু কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ আমি তোমার বাবা হব। ঠিক তখনই ডাক্তার তিথি এসে প্রশ্ন করেন, আপনি এখানে কেন? জংলি শান্ত গলায় জবাব দেয়, এক বাবা তার মেয়ের জন্য এখানে থাকতেই পারে। তিথি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে আপনি পাখির বাবা হলেন? জংলি গভীর আবেগ নিয়ে উত্তর দেয়, শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, আতার বন্ধন লাগে। আমাদের মধ্যে সেই আতার বন্ধন তৈরি হয়েছে। এখন কেউই আমাদের আলাদা করতে পারবে না। এই কথা শুনে ডাক্তার তিথির চোখেও এক অপূর্ব মুগ্ধতা ভরে ওঠে। তারপর থেকে জংলি পাখির সম্পূর্ণ দেখাশোনা করতে থাকে, একদম নিজের মেয়ের মতো। পাখির প্রতি জংলির এই নিখাত ভালোবাসা দেখে দিন দিন তিথিও জংলির প্রতি মুগ্ধ হতে থাকে। এরই মধ্যে একদিন পাখি চতুরভাবে ফোন করে। ডাক্তার তিথি আর জংলির সেটিং করিয়ে দেওয়ার চেষ্টা করে। তিথিও মনে মনে জংলির প্রতি দুর্বল হয়ে পড়ে। একদিন জংলি পাখিকে স্কুলে ভর্তি করতে যায়। সেখানে মায়ের নাম জানতে চাইলে পাখি সরল মনে তিথির নাম বলে ফেলে। এরপর একদিন তিথিকে দেখতে আসে পাত্রপক্ষ। সবকিছু সুন্দরভাবে চলছিল। হঠাৎ পাখি এসে তিথিকে আম্মু বলে ডাকতে শুরু করে। পাত্রপক্ষ অবাক হয়ে যায় এবং বিব্রত হয়ে সেখান থেকে চলে যায়। পরে পাখি বিষয়টা জংলিকে জানালে রেগে যায় জংলি। পাখিকে প্রচুর বকা দেয়। পাখি মনের কষ্ট নিয়ে বলে, আমি শুধু তিথিকেই মা ডাকতে চাই। পাখির কথা শুনেও জংলি রাগ কমায় না। ওদিকে তিথি এসে জংলির উপর রাগ ঝাড়ে এবং তার মনের ভালোবাসার কথা প্রকাশ করে। কিন্তু জংলি সেই ভালোবাসাকে গ্রহণ করে না, কারণ তার অতীতের ক্ষত এখনো তাকে কুরে কুরে খায়। ভালোবাসা মানে জংলির কাছে এখন আরেকটা ভয়। তিথি কাঁদতে কাঁদতে বাড়িতে ফেরে। তার দাদি এসে সান্ত্বনা দেয়, সব ঠিক হয়ে যাবে, সময় একমাত্র চিকিৎসা। এরই মধ্যে একদিন জংলি স্কুলে পাখিকে নিতে যায়, কিন্তু দেখে পাখি স্কুলে নেই। দারোয়ান জানাই ও তো অনেক আগে বেরিয়ে গেছে। ভয় পাগল হয়ে যায় জংলি, এদিক ওদিক খুঁজতে থাকে। শেষমেশ তিথির কাছে গিয়ে পাখিকে খুঁজে পায়। রাগের মাথায় তিথির উপর রাগ ঝাড়ে জংলি, কিন্তু পাখি কান্না করে বলে, আমি তোমার জন্যই দাঁড়িয়েছিলাম, তুমি আসোনি তাই তিথি ম্যাম আমাকে নিয়ে এসেছে। পাখির নিষ্পাপ কথা শুনে জংলি তিথির কাছে ক্ষমা চায়। তিথি হেসে বলে, মা হলে যেমন করে আমিও তাই করেছি। এই কথায় জংলির হৃদয় গলে যায়। তার চোখে এক নতুন সম্মান জাগে তিথির জন্য। এরপর একদিন এক খারাপ লোক পাখির গায়ে হাত দেয়। এই খবর শুনে রাগে আগুন হয়ে যায় জংলি। সে পাখিকে সঙ্গে নিয়ে গিয়ে দুষ্কৃতিকারীদের প্রচন্ড মারধর করে, এমনকি শেষে তাদের বাড়িতে আগুন লাগিয়ে নিজের মেয়েকে নিয়ে পালিয়ে আসে। এদিকে এতদিন ধরে এক সাংবাদিক পাখির খোঁজ করছিল। এইবার সে পাখির হদিস পেয়ে যায়। তবে সাংবাদিকের সিন এত গুরুত্বপূর্ণ না হওয়ায় আমরা এতক্ষণ সেটা এড়িয়ে গিয়েছিলাম। অন্যদিকে পাখি অসুস্থ অনুভব করতে থাকে। তিথি পরীক্ষা করে দেখে কিছু টেস্ট করাতে হবে, আর এগুলো করতে হবে ঢাকায়। জংলি পাখিকে নিয়ে ঢাকায় চলে আসে। হাসপাতালে পাখির খিদে পেলে জংলি খাবার কিনতে বের হয়। তবে ফেরার পথে পুলিশ তাকে ধরে ফেলে এবং সাংবাদিক পাখিকে অপহরণের অভিযোগে জংলিকে আটক করে। এই বিচ্ছেদ বাবা মেয়ের হৃদয় ভাঙা মুহূর্ত, কিছুই উপস্থাপন করা সম্ভব নয় শব্দে। পুলিশ, কোর্ট, সংবাদ মাধ্যম সবকিছু মিলে জংলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ দাঁড়িয়ে যায়। অ্যাডভোকেট শারাফাত কেসটি নিজের নামের জন্য লড়ে এবং জংলির অতীতকে সামনে এনে এক বিশাল অভিযোগ বানিয়ে দেয়। জংলির বিরুদ্ধে অপবাদ চলে, যে শোকে সে মেরেছিল সেই মানুষকে পাখির প্রতি অশোভন আচরণ করেছিল।
তবে সাংবাদিকের এক সাহসী পদক্ষেপে লাইভে এসে সে অ্যাডভোকেট শারাফাতের কুকর্ম ফাঁস করে দেয় এবং এই ঘটনার পর কোর্টে নতুন দিশা আসে। ডাক্তার তিথি জানায় পাখির হার্টে ফুটো ছিল, যা জন্ম থেকেই ছিল, এবং পাখি এতটুকু জানত না তার আসল বাবা ছিল না, কিন্তু জংলি ছিল তার সবকিছু। জংলি আবারও পাখির পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে অতীতের সব কষ্ট ভুলে পাখিকে হাসপাতাল থেকে নিয়ে আসে। পাখির মৃত্যুর পর কবরের কাছে জংলি আবার ফিরে আসে, আর তিথি তাকে নিজের বর্তমান খোঁজে রাখে। জংলি যে পাখির জন্য এত কিছু করেছিল তার প্রমাণ হয়ে দাঁড়ায় এক মহান বাবা। শেষে সেই বাচ্চার নাম পাখি রাখা হয়। এখানে একটা বিশেষ অনুভূতি জড়ানো আছে, যেখানে বাবার প্রতি প্রেম, মায়া ও শোকের গভীরতা ফুটে ওঠে। অন্তত জংলি সিনেমার মেসেজটা স্পষ্ট, একজন বাবার কাছে তার সন্তান কতটা গুরুত্বপূর্ণ। তুমি পুরো সিনেমাটার অনুভূতি সুন্দরভাবে তুলে ধরেছ। এটা এমন একটা সিনেমা যা একাধিক স্তরের আবেগে জড়ানো এবং যেটি পুরোপুরি বড় পর্দায় উপভোগ করা যায়। এটা সত্যি এক অপূর্ব অভিজ্ঞতা হতে পারে জংলি সিনেমার সমাপ্তি। এই এক্সপ্লেনেশনে গল্পের পুরো মায়া ভরা অনুভূতি কেবলমাত্র প্রেক্ষাগৃহে উপভোগ করলেই পুরোপুরি ধরা পড়বে। এটা পুরোপুরি সত্যি। এই সিনেমার কথা তুমি কিভাবে ভাবছো তা কমেন্ট করে জানাবেন।